ইতিহাস। অযোধ্যায় এটা হচ্ছে ত্রেতা যুগের কথা। অযোধ্যায় এক ধপা আর এক ধপানি ছিলেন। সীতা যুগের সীতাদেবীর বনবাসের কথা বলছেন। হ্যাঁ, ত্রেতা যুগের আর কি গল্প, এগুলো আর কি অযোধ্যার গল্প এটা। তো অনেক ধপা আছে, তার মধ্যে এক ধপা আর এক ধপানির গল্প আর কি, মানে বিষয়টা। তো ধপানির কাজ হচ্ছে মানে কোনো বড় লোকের বাড়িতে কাপড় চোপড় কাঁচানো আর কি, মানে সাবান সাপ দিয়ে পরিষ্কার করে, মানে রোদ্রে দেওয়া, শুকানো, পরিষ্কার করা আর কি। আবার সেগুলো আর কি ভাঁজ করে আবার বাড়ির মালিকে আবার দিয়ে আসে, তার থেকে কিছু পয়সা পায়, সেই দিয়ে ওনারা সংসার নির্বাহ করেন। ধোপানি প্রতিদিন মানে নদী পার হয় আর কি, এক পাড়ায় যায় ওই কাজ করতে। তো কাজ করেন। তো একদিন কী হয়ে গেছে, মানে উনি সন্ধ্যার সময় আর কি বাড়িতে ফিরে আসে, বাড়িতে আসে সন্ধ্যার সময় কাজ কর্ম করে। তো ওই সন্ধ্যার সময় বাড়ি আসবে, বাড়ি আসে তো নদী পার হতে হয়। নদী নাই পার হওয়ার আগেই ওনার আর কি এত বৃষ্টি, মানে ঠান্ডার দিনে, এরকম ঠান্ডার দিনে এরকম সময়, মানে অসময় বৃষ্টি, ওকালে বৃষ্টি যে আসছে, বৃষ্টিটা মানে 2-3 ঘন্টাও মানে কমে না। আচ্ছা, এখন ঠান্ডার দিন আর কুয়াশা, অন্ধকার রাত। তো ধোপানি আর মানে নদী পার হয়ে আসতে পারছে না। নদী পার হতে গেলে তো খেয়া লাগে, খেয়া আবার তখন তো খেয়া ছিল, নৌকা ছিল আর কি। আর নৌকার যে লোক, ওনারা আবার নেই, দেখতেছে বৃষ্টি আসছে, আবার ঠান্ডা করছে, এখন রাত্রে আর কে আসবে, ওনারাও মানে নৌকা মানে আটকে রেখে চলে গেছে এখন এখন বাড়ি। এখন ধোপানি ওই ঘাটের মধ্যে আর আসতে পারছে না, আর এদিকে বৃষ্টিও আসছে। এখন বৃষ্টির মধ্যে তো ঘাটেও তো থাকতে পারছে না, শরীর ভিজে যাবে ঠান্ডার দিনে খেয়ে। উনি তখন কী করেছেন, একটা গাছের, বড় গাছের নিচেই মানে খুব কষ্ট করে ছিলেন, বা যে কোনো একটা স্থানে ছিলেন আর কি বৃষ্টির মধ্যে। যখন ওই বৃষ্টিটা সারিল, একেবারে প্রায় 10টা-11টার দিকে বৃষ্টি কমে যায় আর কি। তো উনি তখন 10টা-11টার দিকে তো লোক আর ওখানে কেউ নেই ঘাটে, আসতেও তো পারছে না নদী পার হয়ে। তখন উনি কী করেছিলেন, মানে যেমন আমাদের পাড়ার অনেক বাড়ি ঘর আছে, লোক আছে, এরকম বাড়িতে যাই বলছে যে আমি আজকে বাড়িতে যেতে পারি নেই, আমাকে একটু মানে রাতটা একটু থাকার একটা ব্যবস্থা করে মানে দেন আর কি, আমি থাকবো। আচ্ছা, কালকে সকালে আমি চলে যাবো। আচ্ছা, এনে অনেক লোকে কেউ বলেছিল, কেউ আর থাকতে দিচ্ছে না। মহিলা মানুষ থাকা মানে কি, মানে অনেকজনে অনেক তখনকার মানুষ সৎ ছিল। কাকে? ধোপানি ধোপানি থাকতে দিচ্ছে না কেউ। তখনকার মানুষ খুব সৎ ছিল, মানে যে কোনো একটা বদনামটাকে খুব ভয় করত। মহিলা মানুষ রাত্রে থাকবে, মানুষ একজনের অনেক রকম বলবে। আবার গরিব লোককে ধনী লোকরা তখন মানে কী করে, মানে এখন যেটা আমরা দেখতেছি, ও তো মানে কীভাবে করে না। আচ্ছা, সম্মান কি, একটু ভালোবাসা, তাদের একটা সাহায্য উপকার, এরকম আগ্রহ নেই। গরিব বলে ওনাকে কেউ কিছু মনে করে না, গরিব লোক। এখন কেউ তো আর থাকতে দিল না, উনি তখন কী করেছেন, একটা গাছের নিচেই মানে কোনো রকম করে রাতটা কষ্ট করে কেটেছিলেন আর কি, খুব কষ্ট করে। কাটার পরে উনি পরের দিন আর কি সকালে আবার বাড়ি এসেছে যে আজকে রাত্রে বাড়ি যায়নি, আমার স্বামী তো আমার মনে চিন্তা করছে, সকালে একবার বাড়ি যায় আসি, তারপরে আবার আসবে। তো উনি সকালে আর কি মানে বাড়ি গিয়েছে, বাড়ি গিয়ে ওনার স্বামী কী করছে, ওনার স্বামী কিন্তু ওনার স্ত্রীর জন্য খুব, ধোপানির জন্য খুব মানে চিন্তা করছে যে কোথায় গেল রাত্রে। মানে ওনার সন্দেহ, মানে কোনো একটা পরপুরুষের সাথে হয়তো তার একটা কিবা আছে হয়তো, হ্যাঁ, এইরকম মনে করেছিলেন। নাহলে তো উনি তো সন্ধ্যার সময় চলে আসলো না। তো উনি মনে মনে চিন্তা করছে, ওই খালি আগে আসুক, ওকে লাঠি দিয়ে ওর পা আজকে মানে ভাঙিয়ে যায় আর কি, লাঠি ধরে আসছে আর ও আর কি যাচ্ছে, দেখেছে যে ধোপানি আসছে, মানে আমার স্ত্রী আসছে। ও মানে ধোপানির স্বামী? হ্যাঁ, ও লাঠি নিয়ে মানে দাঁড়িয়ে আছে, আগে আয় কি কোথায় ছিল, সারা রাত বাড়িতে আসেনি। আচ্ছা।
মানে কি সমস্যায় ছিল ওখানে? মানে বৃষ্টির জন্য ও, বৃষ্টির জন্য আসতে পারে। সকালে বৃষ্টি, ঠান্ডা দিনের কোন সময়। তো ওনার স্বামী কী করেছে, লাঠি ধরে মানে বাড়ির সামনেই দাঁড়িয়ে আছেন আর ধোপানিও যাচ্ছে। ধোপানি যখন বাড়ি ঢুকছে, সেই ঘরে ঢুকছে যাচ্ছে, তখন ও বলছে এই ভিতরে আসবে না, ভিতরে আসলে তো তুমি মানে পাও ভেঙে দিবে লাঠি দিয়ে একবারে, মানে যেরকম মানে রাগ করে কথা বলে, কী করে যে তুই রাতটা কোথায় ছিলিস। তখন উনি বলছে যে এরকম সমস্যা, যেটা সমস্যা হয়েছিল আর কি রাত্রি, সেটা বলছে। উনি ওটা শুনছে না, যে তুই মানে ভিতরে গেলেই তোর কিন্তু ঠ্যাং ভাঙে, তুই তোর যেখানে ইচ্ছা তুই সেখানে চলে, তোকে আমি বাড়িতে ঢুকাবো। আচ্ছা, এরকম ভয় বলছে। তখনকার স্ত্রীরা মানে স্বামীকে খুব ভয় করতো, মানে স্বামীর উপর কিছু বলতো না। বয়স্ক লোক, আবার জোর করে যাবো যদি মারধর করে, তখন তো আমার সমস্যা হয়ে নেওয়া ভয়তে আর যাচ্ছে না। ওই ধোপা তখন বলছি যে আমি কি রাম, যে সীতা দেবীকে, মানে সীতা দেবীর কথা বলছি নাকি, যে সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে গেছিল না, চুরি করে হরণ করে, যে সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে গেছিল, সেই সীতাকে রামচন্দ্র আবার কী করলেন, উদ্ধার করলেন অনেক কষ্ট করে। হ্যাঁ, এই লঙ্কায় গিয়ে অনেক যুদ্ধ করে, সেখানে যেতে পারছে না, তখন কী করলেন, একটা সমুদ্রের একটা সেতু নির্মাণ করলেন, অনেক কষ্ট করে সেখানে গেলেন, ওখানে অনেক যুদ্ধ হলো, অনেকদিন সীতা দেবী ওখানে ছিলেন রাবণের কাছে, অনেক কষ্ট করে সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে আসলেন অযোধ্যায় রামচন্দ্র। আচ্ছা, নিয়ে আসে আবার মানে অযোধ্যায়, যেটা ওনার ঘর বাড়ি, সেটা ঢুকালেন। সবাই খুশি হলেন যে সীতা দেবীকে আমরা আবার পেয়েছি, প্রজারা সবাই খুশি হয়েছেন, মন্ত্রীরা। ওই তো ধোপানিকে বলছেন যে আমি কি রাম, সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে গেছে, সেই সীতাকে আবার গ্রহণ করে উদ্ধার করে নিয়ে আসলো, মানে মানে ঘরে ঢুকালেন। তো আমি তোমাকে ঢুকাবো না, আমি ওই রাম নই যে আবার আবার মানে সীতা দেবীকে মানে অযোধ্যায় বা গ্রহণ করে নিব পুনরায়। তুই এক রাত কোথায় ছিলি, যেখানে ছিলি তুই সেখানে চলে যা, তোকে আমি আর রাখবো না, তোমার যে সতীত্ব নিশ্চয়ই মানে কিছু খারাপ কিছু করে এসেছে। আচ্ছা আচ্ছা, যে আমি কি রাম, যেমন মানে সীতা দেবীকে মানে রাবণ হরণ করে নিয়ে গেছি, সেই সীতা দেবী আবার অযোধ্যায় নিয়ে আসেন, আবার সেটা আবার গ্রহণ করলেন। আমি তোমাকে গ্রহণ করি না, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে চলে যাও। মানে উনি বুঝাচ্ছেন যে আমি রামের মতো নই। আচ্ছা, তোমাকে আবার ঘরে ঢুকাবো, তোরা উদার লোক নই আমি। হ্যাঁ, ওরকম আমার ভালোবাসা যে তোমাকে আবার ঢুকাবো, যেখানে যাও তুমি সেখানে যাও। এখন স্ত্রীরা কি মানে খুব চিন্তা করে গেলেন। তখন উনি এই বিচারটা দিতে গেলেন কোথায়, অযোধ্যায়। অযোধ্যায় গেলেন রামচন্দ্রের কাছে। আচ্ছা, ওদের রাজা রাম। হ্যাঁ, অযোধ্যা রাজা রাম, দশরথ রাজা তখন দেহ রেখেছিলেন। পরবর্তী 14 বছর থাকে আবার সীতা দেবীকে আবার 14 বছর বনবাস করে আবার আসলেন অযোধ্যায়। অযোধ্যায় আসে তো তখন আবার তো সেই ধূপানি ছিল রাজ্যবাসী। হ্যাঁ, ওই রাজা। তো এবার সেই ধোপানি গেলেন কোথায়, মানে সেই রামচন্দ্রের কাছে বিচার দিতে। রামচন্দ্রের কাছে তো সরাসরি আর যেতে পারছে না, উনি তো রাজার আগে মন্ত্রীদের কাছে যেতে হবে, তার অনেক অনুমতি নিতে হবে, অনেক দারোয়ানটা অনেক কিছু আছে। রাজার বাড়ির পাশেই তো মন্ত্রীরা থাকে, আশেপাশের মধ্যে, যেমন আমাদের যখন যেটা দেখতেছি এখন। প্রথম মন্ত্রীর কাছে এই খবরটা মানে এই বিষয়টা উনি আর কি বললেন আর কি, যে আমি অমুক বাড়িতে এইসব কাজ করি, তো ওই সন্ধ্যার সময় বাড়িতে ফিরি, সেই সময় আমি মানে যেতে পারি নাই বৃষ্টির জন্য। তো আমি রাত্রেই মানে কোনো রকম একটা গাছের নিচে ছিলাম। তো তারপরের দিনে সকালে আমার বাড়িতে যাচ্ছি, তো আমার স্বামী আমাকে ঢুকতে দিচ্ছে না, আবার বলছি আমি কি
সীতা দেবীকে যে রাবণ হরণ করে নিয়ে গেছি, সেই সীতা দেবীকে রাম আবার উদ্ধার করলেন, উদ্ধার করে আবার অযোধ্যায় মানে ঘরে মানে নিলেন। তা আমি তোমাকে নিব না, আমি রাম নই যে আমি আবার তোমাকে ঘরে ঢুকাবো, এরকম এই বিষয়টা মানে সেই মন্ত্রীকে বলছে। তো মন্ত্রী তো সরাসরি ওনাকে রামের কাছে যেতে দিচ্ছে না বা রামের কাছে নিয়ে যাচ্ছে না, মানে ওনার কাছে বিষয়টা শুনলেন যে তোমার কী হয়েছে। তো এই বিষয়টা যখন শুনলেন তখন ওই মন্ত্রী আর হয়তো মন্ত্রী অনেক আছে রামচন্দ্রের, ওনার তখন এটা বিষয়টা আর কি মানে কী বা করছে যে এটা যে এই ধোপানি তো এরকম একটা আমাদের বলছে যে এইটা বিচার যদি আমরা মানে রামচন্দ্রের কাছে নিয়ে যাই, মানে রামচন্দ্র যদি এটা শুনে তাহলে তো উনি আবার মানে খুব কষ্ট পাবেন। যে সত্যি তো কথাটা, ধোপার কথাটা তার ফেলে দেওয়া নয়। যে সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে গেছিল, এতদিন রাবণের কাছে ছিল, তাকে আবার আমি ঘরে ঢুকালাম, গ্রহণ করলাম, এটা তো আমার উচিত হয়নি। কারণ তখনকার রামচন্দ্র হচ্ছে ওনার হচ্ছেন না, উনি ছিলেন আদর্শবান রাজা, উনি নিজেই সেটা আচরণ করেছিলেন, তাই না? আদর্শবান মর্যাদা পুরুষোত্তম। মর্যাদা। উনি যদি নিজে আচরণ না করে, একদম যদি কনিষ্ঠ একদম ক্ষুদ্র মানুষ উনি একজন, তাই না, ছোট মানুষ, উনি যদি এরকম নিষ্ঠা করতে পারে তাহলে আমি তো কী করছি, তাহলে আমি তো একজন রাজা হয়তো আমি যেমন খারাপ হয়তো যদি রাবণের কাছে ছিল, তাকে আমি আমার ঘরে ঢুকালাম, গ্রহণ করলাম, এটা তো আমার উচিত হয়নি। এই বিষয়টা মানে ওই মন্ত্রী না কী করলেন, মানে এটা আর কি রামের কাছে দিলেন না বিচার। আচ্ছা আচ্ছা। মন্ত্রী আর কি মানে একটা পরামর্শ কথা, একটা জিনিস মানে কথা যখন উঠে যায় তখন এটা কানাকানি বড় বড় আকার ধারণ নেয়। বড় হলে এটা আস্তে আস্তে মানে পাড়ার মধ্যে চলে গেল এই কথাটা। এখন পাড়ার মধ্যে গেলে ওখানে প্রতি গ্রামের মধ্যে সে যাবে, এই গ্রাম ভিতরে তো শহরে সব অযোধ্যায় এই কথাটা চলে গেল। আচ্ছা আচ্ছা। যে এই রাম আমাদের মানে রাজা রাম, যিনি আমাদের রাজা, হ্যাঁ, যার কাছে আমরা শিখবো, সেই রাজা রামচন্দ্র আমাদের একটা বিশাল ভুল করেছে। যে সীতা দেবীকে হরণ করে নিয়ে গেল রাবণ, সেই সীতা দেবীকে আবার অযোধ্যায় নিয়ে আসলেন উদ্ধার, আবার অযোধ্যায় নিয়ে আসে আবার রামচন্দ্র গ্রহণ করলেন। এটা তো ঠিক কাজ ঠিক কাজ করেনি। ওনারা মানে এটা নিয়েই খুব সমালোচনা করছে প্রজারা আর কি। ঠান্ডার দিন আগের দিনে কিন্তু মানুষ মানে আগুন মানে আমাদের ওই যে বলে, কাঠের বা যে কোনো আগুন জ্বালিয়ে আগুনে তাপ নিত, সবাই ঘুরে বসে কি করে, সবাই গল্প গুজব করে। এই গল্পটাই মানে প্রতি জায়গায় হচ্ছে, অন্য গল্প না, এটাই নিয়ে সমালোচনা। দেশের রাজা যদি এরকম করে তাহলে কি হবে, যেমন মন্ত্রীরা যখন একটা কিছু করলেই এটা পৃথিবী ফেটে যাচ্ছে না, পৃথিবী, তারা যদি এরকম তাহলে আমাদের কি হবে। এই গল্পটাই মানে সব পাড়ার মধ্যে পরের মধ্যে এরকমভাবেই হচ্ছে, আগুন পোহাচ্ছে আর ওই গল্পই হচ্ছে। তো এই কথাটা ঠিক আবার ওই রামচন্দ্রের কাছে গিয়েছিল, মানে কানাকানি করতে করতে রাজার কাছে পৌঁছে গেছে, রামের কাছে পৌঁছে গেছি, মানে বিচার না হওয়ার আগেই ওনার কাছে পৌঁছে গেছে। ওনাকে ধোপানি কিন্তু একটা সময় দিয়েছিল যে 1 সপ্তাহ তোমাকে সময় দিচ্ছি, 1 সপ্তাহ মধ্যে তোমার বিচারটা হবে, তুমি 1 সপ্তাহের মধ্যে এখানে থাকবে আমার ঘরে, আমি তোমার একটা ঘর দিচ্ছি, ওখান থেকে খাবে আমার বাড়িতেই, 1 সপ্তাহের মধ্যে তোমার এই বিচারটা হবে। আমরা একটু এটা রামচন্দ্রের একটু ব্যস্ততা আছেন, ব্যস্ততা আমার এরকম বুঝে রেখেছেন। এই 1 সপ্তাহের মধ্যে এইটা মানে খুব সরাসরি হয়, 1 সপ্তাহ আগেই কালে পৌঁছে গেল নাকি, রামের কাছে গেলে রাম এবার এই কথাটা শুনে উনি তখন তো ভগবান, উনি তো পুরুষোত্তম, উনি তো নিজেই সব কিছু, উনি তো মানে ঠিকই উনি তো বুদ্ধিমান, বা উনি ওনার ইচ্ছায় তো সব কিছু হচ্ছে, সর্বজ্ঞানী। তখন উনি এটা চিন্তা অন্তর্যামী, সত্যি তো এই কথাটা ঠিকই তো বলেছে। ধোপা তো খারাপ বলেনি, ধোপার যদি এরকম নিষ্ঠা থাকে, উনি 1 রাত মাত্র ওর স্ত্রী একটা বাইরে ছিল, 1 রাত তাতে তাকে আর ঘরে ঢুকাচ্ছে না। আর আমার সীতা দেবী তো কতদিন ছিল ওখানে রাবণের কাছে, রাবণ তো মানে ভোগী ছিলেন অসুর, তো ওর কাছে তো কি আর সতীত্ব থাকবে, সেটা ভেবে নিয়েছে আর কি। ভেবে নিয়েছে। আচ্ছা, তো এটা নিয়েই খুব রামচন্দ্র খুব চিন্তা করছেন, মানে কয়দিন থেকে খাওয়া দাওয়া ঠিক আর করছেন না। আচ্ছা, এই বিষয়টা নিয়ে মানুষ তো এখন সারা অযোধ্যায় এটা ছড়িয়ে গেছে। আমার তো মানে
চুনকালি গালে মানে চুনকালি লেগে গেল। লেগে গেছি। তো রামচন্দ্র ঠিক খাওয়া দাওয়া করছে না, মানে রামচন্দ্রের যে মানে রুমে থাকে ঘরে, তার পাশেই সীতা দেবী অন্য একটা ঘরে থাকে। তাহলে রামচন্দ্র কী করছে, মানে সীতা দেবী ওনার জন্য মানে খাবার টাবার খুব টেবিলের উপরে রেখে দিচ্ছে যে খাবে, উনি যখন সময় খাবে। তারপরে ঘরে আবার যায়, দেখে যে ঘরে উনি খাবার টাবার রেখে দেয়। হ্যাঁ, দেখে খাবার টাবার কিছু খানি অল্প একটুখানি খেয়েছি, নাড়াচাড়া করেছি। আচ্ছা। দেখে যে আমার প্রভু, মানে প্রভু তো বলে না, মহারাজ মহারাজ বলে সম্বোধন করে সীতা দেবী রামচন্দ্রকে। আচ্ছা, মানে তখনকার রাজাদেরকে মহারাজ বলে মহারাজ সম্বোধন করে। সম্প্রদায়। তখনকার মানে উনিও আর কি সেই স্বামী যে হয় স্বামী বলে মানে কিছু মনে করে না, মানে বাইরের মানুষ প্রজারা যেভাবে মহারাজ বলে, মহারাজ বলে উনিও মহারাজই বলে। আচ্ছা। ঠিক আছে, তো মহারাজ আপনি খাবারটা খাচ্ছেন না, কি হয়েছে আপনার? আর রামচন্দ্র কী করছে, অল্প একটু খেয়ে মানে হাত দুটা পিছনে দিয়ে মানে ওই বারান্দার মধ্যেই খালি মানে পায়চারি করছে। পায়চারি করছে, হাঁটাহাঁটি করছে। আর মাঝে মধ্যে মাথায় একটু হাত দিচ্ছে, মানে চিন্তা করছে। ওই চিন্তাটাই উনি মানে সবসময় মাথায়, মানে ওটাই বারবার ওনার মাথায় আছে। আচ্ছা। প্রজাদের কাছে এখন আমি কী বলবো, প্রজারা তো এরকম একটা সমালোচনা হয়েছে, আমি কী করব, উনি খুব চিন্তায় পড়ে গেছেন। আর সীতা দেবী এরকম মানে দেখতেছে, মানে আমার মহারাজ তো কিছুই খায় না এরকমভাবে, মানে অল্প একটু খাচ্ছে, আবার সব রেখে দিচ্ছে, যতটুকু হয় ততটুকু উনি দেবো দিবি, খাবারটা খাচ্ছে না। তো এবার সীতা দেবীরও কানে মানে এই সমালোচনাটা মানে কানে ঢুকে গেছে। তখন উনি মানে ঠিক বুঝতে পারছে না কি সঠিক বিষয়টা কী। আচ্ছা। যে আমার মানে মহারাজ কেন খাচ্ছে না, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। তো সীতা দেবী তো দাসী আছে অনেক, নিজের যেগুলো মানে পার্সোনাল দাসী পরিচর্যা, পরিচর্যা করে ওনার রুম। তো ওনাদেরকে মানে বলছি যে আমার মহারাজ তো এইসব কিছু মানে খাওয়া দাওয়া ঠিকভাবে করছে না, কী হয়েছে না হয়েছে। তো এরকম একটা সমালোচনা শুনছি, যে এটা কি সত্যি হয় না না হয়, যে ধোপানির বিষয়টা। তো তোমরা দুইজন এটা সিআইডি-ভাবে আর কি এটা আচ্ছা আচ্ছা তদন্ত করো। তো ওনারা ঠিক মানে সাদা সিধা বেশ নিয়ে যেন বুঝতে না পারে, তোমরা এরকম বিভিন্ন পাড়া গ্রামে যাবে। সীতা দেবী যেমন ভিতরে সবসময় থাকে, মহলের ভবনের মধ্যেই থাকে, ঠিক ওরকম দাসীরা কিন্তু ভিতরে থাকে। তোমাদের বুঝতে না পারে, সাধারণভাবে তোমরা যাবে গ্রামের মধ্যে, যে এইটা একটু তদন্ত করে দেখি। কারণ সকালে করে সবাই আগুন তাপে বা রাত্রে সন্ধ্যার সময় ঠিক ওই জায়গাগুলোতে সকালে করে গিয়ে ওনারা আর কি বসে থাকে বা হাঁটাহাঁটি করে আর কি। আর শুনে যে ওই বিষয়টাই মানে সবাই আলোচনা করছে, ওই ধোপানির গল্পটা, মানে রামচন্দ্রকে মানে খুব এটা কিবা মনে করছে আর কি, মানে ছোট চোখে দেখছে যে উনি একজন রাজা, আমাদের মহারাজ, উনি যদি এরকম করে তাহলে আমাদের কী হবে। হ্যাঁ, সীতা দেবী এখানে মানে ওনার সাথে কীভাবে গেছি, ওনাকে আবার কীভাবে ঢোকালো, এটা উচিত হয়নি। মানে একটা বিষয় কোনো ঘটনা হলে যদি সম্মানীয় লোকের হয় তাহলে ওইটা কিন্তু খুব মানে মানুষ সমালোচনা করে। হ্যাঁ, আর যদি ছোটোখাটো মানুষের হয় তাহলে সেটা তো করে না। ওই যে সীতা দেবী যে দুজনকে পাঠিয়েছে ওনার দাসীদের মধ্যে, ওনারা দেখতেছে সত্যি এই ঘটনাটা হয়, মানে হয়। তখন এই কথাটা সীতা দেবীকে বললেন যে এরকমের ধোপা, তার স্ত্রী এক রাত বাইরে ছিল কোনো কারণের, মানে ওই বিষয়টা বলছে। এখন ধোপা তার স্ত্রীকে আর ঢুকাচ্ছে না বাড়িতে নিচ্ছে। হ্যাঁ, তো ওই ধোপা তার স্ত্রীকে বলেছিল যে আমি কি রাম, যে সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে গেছে, সেই সীতা দেবীকে রাম আবার উদ্ধার করে নিয়ে আসে, আবার অযোধ্যায় নিয়ে আসলেন, আবার সীতা দেবীকে গ্রহণ করলেন রাম। আমি তোমাকে গ্রহণ করবো না, আমি রাম নই, তোমাকে আবার ঘরে ঢুকাবো। এই কথাটা তখন সীতা দেবীকে বলছি, এরকম একবার ধোপা বলেছিল। আর এই কথাটাই রামের কাছে গিয়েছে কানে। রাম এই জন্য খাওয়া দাওয়া করছে না, আর ওই মাথায় শুধু সবসময় হাত দিচ্ছে, আর হাত দুটা দিয়ে এগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কথাও বলছে না ঠিকভাবে। রাত্রি এরকম 10টা-11টা করে ঘুরে ঘুরে বারান্দায়। তো এবার সীতা দেবী আবার খুব মানে কীভাবে উনিও চিন্তা করে গেলেন যে আমি যদি এখানে থাকি তাহলে আমার মহারাজের আরও
মানে চুনকালি এবার এক গালে তো লেগে গেছে, আবার আরেকটা এই গালেও লেগে যাবে চুনকালি। এবার মানে সারা অযোধ্যা এটা মানে খুব সমালোচনা হবে, মানে আমাকে নিয়ে আমি অসত্যি হয়ে গেছি। হুম। আমাকে রামচন্দ্র মানে আমার মহারাজ আমাকে আবার গ্রহণ করেছে, এটা তো হ্যাঁ। উচিত হয়নি। হ্যাঁ, এটা নিয়েই তো সমালোচনা হচ্ছে অযোধ্যায়। তা আমি এখানে যদি থাকি তাহলে আমার স্বামী মহারাজের আরও মানে বিশাল কী হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। তা না করে আমি এখানে থেকে চলে যাই, চলে গেলে তাহলে আমার মহারাজের খুব মানে শান্তিতে থাকবে, তার চিন্তাটা একটু কমে যাবে। তো সীতা দেবী কী করলেন, মানে তার স্বামীর কাছে একটা অনুমতি নিলেন যে আমি তো এখানে থাকলে আপনার আরও অনেক সমস্যা হয়ে যাবে। এবার মহারাজ তো উনি তো বুঝতেই পেরেছে যে হয়তো আমার সীতা দেবী ওই বিষয়টা বুঝে শুনেছে হয়তো, হুম। আর সীতা দেবীও তো শুনিয়েছে, হুম। আর আমিও তো ওইটা বিষয়ে শুনেছি, এটা নিয়ে খুব সমালোচনা হচ্ছে অযোধ্যায়। তো সীতা দেবী কী করলেন, মানে তার স্বামীর কাছে মতো রামচন্দ্রের কাছে অনুমতি নিলেন যে আমি এখান থেকে ওই কোনো আশ্রমে থাকবো বা বাইরে এই জায়গায় থাকবো আর কি, মানে অযোধ্যা ছাড়ে বাইরে আর কি থাকবো। তখন রামচন্দ্র কিন্তু সীতা দেবীকে খুব ভালোবাসে, ওনার প্রতি যে একটা ভালোবাসা, সীতা দেবী যেমন রামচন্দ্রকে ভালোবাসে, রামও কিন্তু সীতা দেবীকে ভালোবাসে। কিন্তু ভালোবাসা থাকলে কী হবে, প্রজারা তো এটা নিয়ে খুব নিন্দা করছে, সমালোচনা করছে। প্রজা এতেই রাজার সুখ, হুম। প্রজার সুখে রাজার সুখ। হ্যাঁ, রাজার তখনকার তো উনি আদর্শ মানুষ, মানে রাজার প্রজাদের সুখেই রামের সুখ, হ্যাঁ। মানে নিজের সুখের কথা চিন্তা করেন না। হুম। তো আমি থাকলে এখানে আপনার তো এক গালে কালি লেগে গেছে, এবার আরেক গালেও কালি লেগে যাবে, রান্না করে আমার এখান থেকে আমি অনেক দূরে চলে যাবো, মানে আপনার রাজ্য ছিল অনেক অন্য রাজ্যে চলে যায় দূরে। আচ্ছা। তখন রামচন্দ্রকে অনুমতি দিতে পারছে না, কারণ উনি তো সীতাদেবীকে ভালোবাসে, কিন্তু প্রজাদের কারণে ওনাকে এখন বাধ্যগত ওনাকে ত্যাগ করতে হচ্ছে আবার, যে মানে কথাটা ওনার রক্ষা করতে হচ্ছে, মানে সীতাদেবীর কথাটা। তখন এবার রামচন্দ্র কী করলেন, লক্ষ্মণকে ডাকি বললেন যে যাও সীতাদেবী কি ওই সীতাদেবী কোনো আশ্রমে থাকবে বাইরে, যেখানে যেতে চাচ্ছে তুমি সেখানে তাকে দিয়ে আসো। তখন সে লক্ষ্মণ কী করলেন, ঠিক সীতাদেবীকে আবার ঘোড়ার গাড়ি করে বা রথে করে আবার দিয়ে আসলেন সেখানে। তখন সীতাদেবী কী করলেন, ওই যে বাল্মীকি অযোধ্যার অশ্ববন্ধন, এই যে বাল্মীকি মুনি আছে না, ওনার আশ্রমে গেলেন। এই যে এই মুনি হ্যাঁ, অযোধ্যার অশ্ববন্ধন। হ্যাঁ। তো ওই যে ওনার